আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দিল্লি বিস্ফোরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আজ 11ই নভেম্বর গ্রেপ্তার হয়েছে দুই বাংলাদেশি সন্ত্রাসী। কোথায় ও কিভাবে গ্রেপ্তার, আর এই গ্রেপ্তারের অভিঘাত কেমন পড়েছে বাংলাদেশে এবং ভবিষ্যতে পড়বে, বলবো সে কথা। প্রিয় দর্শক, আপনারা জানেন গতকাল 10 নভেম্বর সন্ধে 6:52 দিল্লির রেড ফোর্ট বা লালকেল্লা মেট্রো স্টেশনের 1 নম্বর গেটের কাছে একটি হুন্ডাই i20 গাড়িতে বিশাল বিস্ফোরণ ঘটে। এই খবর আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। বিস্ফোরণে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী 13 জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে, আহত হয়েছে বেশ কিছু, তাদের মধ্যে মারাত্মক আহত বেশ কয়েকজন। সুতরাং মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। প্রাপ্ত তথ্য অনুযায়ী মোট 3 জন আরোহী ওই i20 গাড়িতে চেপে পার্কিং লটে আসেন দুপুরবেলা, দুপুর 3:19। সেখান থেকে 6:48 পর্যন্ত প্রায় 3.5 ঘন্টা গাড়িটি সেখানে ছিল। গাড়িতে 3 জন আরোহীর 2 জন সঙ্গী নেমে যান। গাড়িতে একা বসেছিল একজন, যিনি বসেছিলেন তার নাম ডাক্তার উমর মোহাম্মদ। তিনি ডেটোনেটর দিয়ে বিস্ফোরণ ঘটান, নাকি তার সঙ্গী 2 জন দূর থেকে রিমোট কন্ট্রোল টিপে বিস্ফোরণ ঘটায়, সেটা দিল্লি পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো এখনো ঠিক বুঝতে পারেনি। ফরেনসিক তদন্ত চলছে। প্রধান অভিযুক্ত হচ্ছেন ডাক্তার উমর মোহাম্মদ, তিনি নিহত। তিনি ছাড়া আরও 9 জনকে কাশ্মীর, হরিয়ানার ফরিদাবাদ ও গুরুগ্রাম থেকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে ফরিদাবাদের ডাক্তার শাহিন সাইদ নামে এক মহিলা চিকিৎসক আছেন। তিনি জেইশ-ই-মোহাম্মদের নারী শাখার নেত্রী। এই সন্ত্রাসী কাণ্ডে পাকিস্তান ভিত্তিক জেইশ-ই-মোহাম্মদ এবং আনসার গাজওয়াতুল হিন্দের জড়িত থাকার প্রমাণ মিলেছে। সুতরাং অপারেশন সিন্দুর পার্ট 2 শুরু হওয়ার সম্ভাবনা প্রবল। কারণ ভারতের বুকে সন্ত্রাস সৃষ্টির কাজে যারা ও যে দেশ জড়িত থাকবে তাদের বিরুদ্ধে সামরিক অভিযান হবে, এটাই ভারতের সর্বাধুনিক নীতি। একটি কথা বিশ্বাস হবে না হয়তো অনেকের, তবে আমার মনে প্রথম থেকেই সন্দেহ ছিল এই বিস্ফোরণে বাংলাদেশের সন্ত্রাসীরা জড়িত। কেন আমার এমন সন্দেহ? তার কয়েকটা ভিত্তি আছে, আমি এক এক করে বলবো। বাংলাদেশের বর্তমান সরকারের নীতি হচ্ছে জঙ্গিদের উৎসাহিত করা এবং উৎসাহিত করে ভারতে নাশকতা সৃষ্টি করা। এনসিপি ও জামাতের নেতারা ভারত দখলের হুমকি দিচ্ছেন নিয়মিত, এবং সেখানে সন্ত্রাসী ঢুকিয়ে দেওয়ার কথাও চলছে ভারতে। এই হুমকিতে উৎসাহিত বাংলাদেশি জঙ্গিরা ভারতে অ্যাকশনে নামতে উদ্বুদ্ধ হয়েছে। দ্বিতীয় যে ভিত্তিটা, পাকিস্তানের সঙ্গে প্রবল মিত্রতা এখন বাংলাদেশের সরকারের। 2 দেশের সন্ত্রাসবাদীদের পারস্পরিক বোঝাপড়া এখন অত্যন্ত গভীর, আর এই গভীরতার কারণে 2 দেশ দিল্লির বুকে জয়েন্ট অপারেশনে নামবে, এই সম্ভাবনা যথেষ্ট। তৃতীয় কারণ, বাংলাদেশ সন্ত্রাসীদের পুরনো ইতিহাস ঘাঁটলে দেখা যায় দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক মঞ্চে তাদের ঘোরাফেরা অনেক আগেই ঘটেছে। তারা পাকিস্তান, আফগানিস্তানের সঙ্গে ভারতের কাশ্মীরে অন্যত্র সন্ত্রাসী কাণ্ডে জড়িত থেকেছে। ভারতের কাশ্মীর থেকে তাদেরকে ইতিপূর্বে গ্রেপ্তারও করা হয়েছে বেশ কয়েকজনকে। জামাতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবি নেতা আব্দুর রহমান
আফগানিস্তানে প্রশিক্ষণ পেয়ে সোভিয়েতের বিরুদ্ধে লড়াইতে অংশ নিয়েছিলেন। আপনাদের যে বাংলাদেশে যে একজন আছেন মানে উপদেষ্টা, তিনি এই এই একই লড়াইতে তিনি সোভিয়েতের বিরুদ্ধে লড়াইতে আফগানিস্তানে গিয়েছিলেন বলে খবর আছে। আমি ইতিপূর্বে তার উপরে একটা ভিডিও আমি করেছি। জেএমবি 2005 সালে একই সঙ্গে বাংলাদেশের 63টি জেলায় মাত্র 7 মিনিটে 459টি বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল। এ খবর হয়তো অনেকেই বলেননি। বাংলাদেশের জেএমবি পাকিস্তানের লস্কর-এ তৈবা এবং জৈশ-ই মোহাম্মদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখে এবং সেই সম্পর্ক এখন ইউনূস সাহেবের কল্যাণে একেবারে ঘনিষ্ঠতর পর্যায়ে পৌঁছেছে। এছাড়াও হুজি বাংলাদেশ, আনসারুল্লাহ বাংলা টিম এবং অন্যান্য সন্ত্রাসী সংগঠন বাংলাদেশের তারা পাকিস্তানি সন্ত্রাসীদের সঙ্গে মিলে ভারতে নাশকতা তৈরি করবে। ভারত সরকারের গোয়েন্দা সংস্থাগুলো এই খবর বেশ কিছুদিন ধরেই দিচ্ছে। আগে বাংলাদেশ থেকে সন্ত্রাসীরা ভারতে নাশকতা করতে আসতো তাদের সংগঠন থেকে এবং সংগঠন থেকে ব্যক্তিগত স্তরে। এখন সেইটা বাংলাদেশের সরকার সেই দায়িত্বটা নিয়ে তাদেরকে পাঠিয়ে দিচ্ছে ভারতে। বাংলাদেশের কিছু সামাজিক মাধ্যম খবর দিচ্ছে। আমার চতুর্থ এই ধারণা করার কারণটা বলি। তারা বাংলাদেশের কিছু সামাজিক মাধ্যম খবর দিচ্ছে বিস্ফোরণের পর বাংলাদেশ সরকারের উপদেষ্টারা অনেকেই ভারতের আক্রমণের ভয়ে কাঁপতে শুরু করেছে। কেন কাঁপুনি? কারণ ওই যে ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি। কারণ তাদেরও অনেকের সন্দেহ এই বাংলাদেশের উপদেষ্টাদের যে বাংলাদেশের সন্ত্রাসীরা এই ঘটনার সঙ্গে যুক্ত আছেন, কারণ এটা তাদের কাছে খবর আছে। আর ভারত এই বিষয়ে যদি স্থির নিশ্চিত হয় যে বাংলাদেশ সরকারের সৌজন্যে এরা এসছে ভারতে নাশকতা করলো দিল্লিতে, তাহলে ভারত ঝাঁপিয়ে পড়তে দেরি করবে না। সেটাই ভারতের বর্তমান সরকারের বর্তমান নীতি। সুতরাং ভয় তো পাবেনই বাংলাদেশের উপদেষ্টারা, ইউনূস এবং তার চ্যাংব্যাংরা। তারা নিজেদের মধ্যে এমন কথাও বলছেন যে আক্রমণের বাহানা খুঁজছিল ভারত, এবার সেটা পেয়ে গেল। সুতরাং বাংলাদেশের সন্ত্রাসীদের যে দিল্লি বিস্ফোরণে জড়িত না থাকলেও ভারত নাকি তাদেরকে জড়িয়ে নেবে, নিয়ে আক্রমণ শানাবে। এবং সর্বশেষ খবর হলো, আমার কারণ হলো নির্বাচন স্থগিত রাখার চেষ্টায় ইউনূস সরকার চাইছে ভারতের সঙ্গে একটা ছোটোখাটো যুদ্ধ বাঁধুক। তাদের মাথায় এইটা নেই যে স্যাকরা ঠুক কামারের এক ঘা। এতদিন ধরে ঠুক করছিল ইউনূস সরকার ভারতের বিরুদ্ধে, ভারত ব্যবস্থা নেয়নি। এইবার ভারত একটা বড় কামারের ঘা মেরে একবার ঠুকঠুকুনি বন্ধ করে দেবে। এই সব কারণে আমি সন্দেহ করেছিলাম বাংলাদেশের সন্ত্রাসীরাও দিল্লি কাণ্ডে থাকতে পারে। আর আমার ধারণা যে সত্যি সেটা বোঝা গেল ভারতের মেন স্ট্রিম মিডিয়া এখনো এ খবর পায়নি তেমন করে, কারণ দিল্লি পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো এখনো প্রকাশ করেনি এই খবর। আমার সূত্র গোপন কিন্তু নির্ভরযোগ্য, ভুল হওয়ার নয়। কি বলছে আমার গোপন সূত্র? বলছে নিহত জঙ্গি ডাক্তার উমরের সঙ্গে আর যে দুজন ছিল তারা বিস্ফোরণের অনেক আগেই গাড়ি থেকে নেমে গিয়েছিল। বিস্ফোরণের পর তারা দিল্লি রেলওয়ে স্টেশনে যায়, সেখান থেকে কাশ্মীরের পুলওয়ামা যাওয়ার উদ্দেশ্যে ট্রেন ধরে। তারপর তারা আজ 11 তারিখে জম্মু স্টেশনে পৌঁছলে ধরা পড়ে। গ্রেপ্তার হওয়া এই দুজনের ব্যাপারে বিশদ তথ্য এখনো পাইনি, কারণ সরকার বা পুলিশ সংস্থা, গোয়েন্দা সংস্থাগুলো তারা এখনো এদের ব্যাপারে পুরোটা জানায়নি। তাদের নাম কি, বাংলাদেশের কোথায় তাদের বাড়ি, সেটা এখনো বলেনি। তবে এটা জানা গেছে তারা বাংলাদেশি এবং তারা আসামের মধ্য দিয়ে ভারতে আসে
এবং পশ্চিমবাংলা এবং আসাম থেকে তারা চলে যায় ফরিদাবাদ। সেখানে এই বিস্ফোরণের পরিকল্পনার সঙ্গে তারা যুক্ত ছিল এবং গতকাল বিস্ফোরণের দিন 10ই নভেম্বর তারা ওই I-20 গাড়িতে, ড্রাইভার ছিল ওমর এবং তার সঙ্গে আরও দুজন, এই দুজন তারা চলে আসে দিল্লিতে। বাংলাদেশি সন্ত্রাসীদের দিল্লি বিস্ফোরণে জড়িত থাকার ঘটনায় বাংলাদেশ সরকার আগেই বলেছি ভয়ে কাঁপতে শুরু করেছে। আর এই জন্যেই যে মে মাসে পুলওয়ামার ঘটনায়, এই গত মে মাসে পাকিস্তানের যা হয়েছিল, সেই একই ভবিষ্যৎ বা ভবিতব্য যেটাই বলেন সেটাও আসছে বাংলাদেশে এই ভয়ে। এবং যা খবর পাচ্ছি দিল্লি থেকে, খুব শীঘ্রই বড় কিছু ব্যবস্থা ইউনূস সরকারের বিরুদ্ধে নেবে ভারত। এমন ব্যবস্থা যে তাতে ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গরা বুঝতে পারবেন যে ভারতের শক্তি কোথায় আর তাদের শক্তি কোথায়। তাদের শক্তি ওই ফেসবুকে কিংবা ওই বই ছাপিয়ে পাকিস্তানকে দিয়ে শক্তি প্রদর্শন হয় না। যে বেশি বকে, যে বার্কিং ডগ ডাজ নট বাইট, তাই না? যে কুকুর বেশি চিৎকার করে সে কামড়ায় না। এখানে তাকে হাত তুললেই সে পালায়। এটাই হবে ইউনূসের জন্য। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের মামলা তুলে নিতে চাইছেন কেন, এই প্রসঙ্গটি নিয়ে তার আগে চলুন আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্যে আওয়ামী লীগের মামলা তুলে নেবার কথা বলেছেন আমরা একটু শুনে আসি। ঠাকুরগাঁতে গতকালকে যে বক্তব্যটা দিয়েছিলেন, খুব ছোট্ট একটা ক্লিপ শুনে আসি, চলুন। যত মামলা আছে আমাদের বিরুদ্ধে আমরা সমস্ত মামলা তুলে নেব, ঠিক আছে? তুলে নেওয়া আছে কিন্তু হ্যাঁ, আমরা ওই প্রতিহিংসা পুলিশের রাজনীতি করবো না। কি চমৎকার কথা! আমরা প্রতিহিংসার রাজনীতি চর্চা করতে চাই না। এই কথাটা যদি মুখে যেভাবে বলছেন সেভাবে যদি হৃদয়ে ধারণ করতেন, তাহলে বাংলাদেশ কতই না অগ্রগতিতে এগিয়ে যেত, বিশেষ করে রাজনৈতিক পরিবেশের জন্য। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয়, রাজনীতিবিদরা মুখে এক কথা বলেন, অন্তরে লালন করেন আর একটা। শুধু তাই নয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল তার নিজের এলাকা ঠাকুরগাঁয়ে সফরকালে একটি সমাবেশে এই বক্তব্যটা দিয়েছেন। ভালো কথা, খুব ইতিবাচক। এই বক্তব্যের ফলে তিনি অত্যন্ত প্রশংসিত হয়েছেন। কিন্তু গতকাল বক্তব্যটা দিলে রাত হতে না হতেই এই বক্তব্যের একটা পাল্টা বিবৃতি দিল বিএনপির পক্ষ থেকে, যে না, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন কোন বক্তব্য দেননি, এটি বিকৃতভাবে প্রচার করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে যে দেশব্যাপী আওয়ামী লীগের হয়রানিমূলক মামলা তুলে নেওয়ার বিষয়ে কোনো বক্তব্য দেননি বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, মঙ্গলবার বিকালে ঠাকুরগাঁও জেলাধীন সদর উপজেলার মোহাম্মদপুর শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক মতবিনিময় সভায় দেওয়া আমার বক্তব্যটিকে ভুলভাবে ব্যাখ্যা করে বিভিন্ন গণমাধ্যমে উপস্থাপন করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। আমি আমার বক্তব্যে বলেছি যে আমরা প্রতিহিংসার রাজনীতি করতে চাই না, আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা করতে চাই না। মির্জা ফখরুল বলেন, আমি আমার দেয়া বক্তব্যে আরো বলেছি যে এই ইউনিয়নে হয়রানিমূলক কোনো মামলা হলে আমরা তুলে নেব, কিন্তু দেশব্যাপী হয়রানিমূলক মামলা দায়ের কিংবা মামলা তুলে নেওয়ার বিষয়ে আমি কোনো বক্তব্য প্রদান করিনি। দেশের জনগণ ও দলের সকল পর্যায়ের নেতা কর্মীকে গণমাধ্যমে প্রকাশিত ভুল বক্তব্যের বিষয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাচ্ছি। এই কাজটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনীতিতে একটি খারাপ কাজ করলেন, একটি খারাপ নজির স্থাপন করলেন। তিনি একটি প্রধান দলের মহাসচিব, তিনি বলছেন যে একটা ইউনিয়নের আওয়ামী লীগ নেতাদের
মামলা তুলে নেবেন। আমরা বক্তব্য কিন্তু তেমনটা শুনিনি যে এই ইউনিয়নের নেতাদের, আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মামলা তুলে নেব, সারা দেশের তুলে নেব না, এমনটা আমরা বক্তব্য শুনিনি। কোথাও কোনো ক্লিপ থাকলে দয়া করে আমাকে একটু দিয়ে সহযোগিতা করবেন। মির্জা ফখরুল যদি এই কথাটা সত্যি বলতেন এবং সারা দেশে এই যে আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে যে মামলা বাণিজ্য করছে বিএনপি, এটার বিরুদ্ধে যদি বিএনপি অবস্থান নিত তাহলে বিএনপির আখেরে ভালো হতো, বিএনপি জনপ্রিয়তা অর্জন করত। কিন্তু তা তো হবার নন। তারা প্রতিনিয়ত বক্তব্য দেন, বক্তব্য থেকে সরে আসেন। ধরে নিলাম আওয়ামী লীগ খারাপ, আওয়ামী লীগ আপনাদের নামে মামলা করেছে, হামলা করেছে, অত্যাচার করেছে, আপনারা ভালো হন না কেন? রাজনীতিবিদরা কি কখনো ভালো হবেন না? না ভালো হলে তো এভাবে চলতেই থাকবে। আর আপনাদের যে অবস্থা, আমরা খুব প্রত্যাশা করি বাংলাদেশে অন্ততপক্ষে দুটো শক্তিশালী রাজনৈতিক দল থাকুক, একটি সরকারে থাকবে, একটি বিরোধী দলে থাকবে। কিন্তু সত্যিকার অর্থে গত 16 মাসে যে অবস্থা দাঁড় করিয়েছেন আপনারা, তাতে আপনাদের সরকারে যাওয়ার সক্ষমতাও হারিয়ে গেছে, একই সাথে বিরোধী দলে যাওয়ার সক্ষমতাও হারিয়ে গেছে। শুধুমাত্র এই মামলা বাণিজ্য এবং আওয়ামী লীগের উপর গত বছর 5 আগস্টের পর থেকে যে অত্যাচার নির্যাতন করা হয়েছে, আপনাদের ক্ষমতায় যাওয়া লাগবে না। ক্ষমতায় যাবার আগে এই ইউনূস সরকারের যদি পতন হয়, সাথে সাথে আপনাদের অবস্থা কি ভয়াবহ হবে। যেভাবে আওয়ামী লীগের নেতাদের বাড়ি ঘর, ব্যবসা প্রতিষ্ঠান, অফিস আদালত যেভাবে পুড়িয়েছেন, আপনাদের কিন্তু তার থেকে ভয়াবহ পরিণতি হবে। এই চিন্তাটা করলে খুবই আতঙ্কিত হয়ে যায়। আওয়ামী লীগ নেতারা তো আশপাশে এদিক সেদিক পালিয়ে বেঁচেছে, ভারতে পালিয়ে গেছে, পালিয়ে বেঁচে গেছে। আপনারা কোথায় পালাবেন? আপনারা কি পাকিস্তানে যাবেন? পাকিস্তানে যেতে পারবেন? সেটাও তো পারবেন না। আপনাদের পরিণতি সত্যি, আপনাদের কপালে চরম দুঃখ আছে, সেটি মনে হচ্ছে। আরেকটি জিনিস আমি বারবারই বলছি যে আপনি যদি ওই বক্তব্যটা দিতেন এবং ওই কাজে যদি থাকতেন যে আওয়ামী লীগ নেতাদের নামে মিথ্যা মামলা বিএনপির পক্ষ থেকে যদি করা হয়ে থাকে, বিএনপির কোন নেতাকর্মী যদি করে থাকে শুধু হয়রানি করার জন্য, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব, আমরা মামলা তুলে নেব, এই কাজটা যদি করতেন আপনারা ভালো করতেন। আপনি যে উদ্দেশ্যেই হোক আপনার এলাকায় গিয়ে আপনি বক্তব্য দিয়েছেন, আপনার নির্বাচনী এলাকার ভোট পাবার জন্য হতে পারে, কিন্তু আপনি তো একটা নির্বাচনী এলাকার নেতা নয়, আপনি সারা দেশের, আপনি একটি প্রধান জাতীয় দলের প্রধান নেতা, মহাসচিব। আপনার বক্তব্য, আপনি একটা ইউনিয়নের এক কোনায় গিয়েও যদি বক্তব্য দেন, কিন্তু এই বক্তব্যটা হয়ে যায় সারা দেশের জন্য। কিন্তু আপনি পরক্ষণে রাতে সেই বক্তব্য থেকে পিছু হটলেন। এর আগেও গত সেপ্টেম্বর মাসের শেষ দিকে একটা বক্তব্য আপনি দিয়েছিলেন, একটা সাক্ষাৎকার দিয়েছিলেন ভারতের এই সময় পত্রিকায়। আপনি নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে চেয়েছিলেন, কিন্তু পরক্ষণে জানি না আপনারা কোন চাপে পড়েন, কোন চাপ থেকে, আপনাদের স্ট্রং ভূমিকা নেই, চাপ থেকে পরক্ষণেই বলেছিলেন, আপনার দল থেকে বলা হয়েছিল যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোনো সাক্ষাৎকার দেয়নি, কোনো বিদেশি গণমাধ্যমকে সাক্ষাৎকার দেয়নি। কিন্তু আপনি যে সাক্ষাৎকার দিয়েছিলেন সেই সাক্ষাৎকারের প্রমাণ সহ সেই ভারতের বাংলা গণমাধ্যম এই সময় তাদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিয়েছিল। আপনার সাথে যিনি সাক্ষাৎকার নিয়েছিলেন, যারা সাক্ষাৎকার নিয়েছিলেন, তারা ছবি সহ পোস্ট করে দিয়েছিল। এতে করে আপনাদের আসলে কি হচ্ছে? আপনারা কি লাভবান হচ্ছেন? আপনারা আরো লুজার হচ্ছেন। আওয়ামী লীগ কিন্তু আসছে, আওয়ামী লীগ সরকারে যাক, বিরোধী দলে যাক, আওয়ামী লীগকে নিয়ে বাংলাদেশে নির্বাচন হতেই হবে। আপনারা যতই চান, যতই বলুন যে আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে না, লাভ হবে না, ঠেকিয়ে রাখতে পারবেন না, দেশের জনগণ ঠেকিয়ে রাখতে দেবে না। আপনাদের এই যে স্ট্যান্ডবাজি, একবার বলছেন যে এটা এই, আবার বলছেন না আমি ওটা এভাবে বলিনি, এতে করে আপনাদেরই ক্ষতি হচ্ছে। এখনো বলি যে সত্যিকার অর্থে এখনো ইতিবাচক রাজনীতি করার সুযোগ আছে, এখনো ইতিবাচক রাজনীতি করুন। আপনাদের দলটাও একটা শক্তিশালী দল হোক, সেটি সরকারি দল হোক বা বিরোধী দল হোক,
একটা শক্তিশালী মধ্যপন্থার দল যেহেতু আমরা দল হিসেবে যেহেতু বিএনপিকে চিনি, সেই জায়গা থেকে আমরা চাই যে মধ্যপন্থার দল বাংলাদেশে থাকুক। কট্টর গোড়া ধর্মভিত্তিক দল, কট্টর গোড়া ধর্ম বিরোধী দল, এগুলো আমরা চাই না। মধ্যপন্থায় থাকুক। আমরা যিনি ধর্ম করবেন তাকে ধর্ম পালন করতে দিতে হবে, যিনি ধর্ম করবেন না তার না করারও অধিকার দিতে হবে। সেই পরিবেশটা আমরা বাংলাদেশে চাই এবং সেই পরিবেশ বজায় রাখার জন্য প্রধান দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি, এই দুটি দল শক্ত অবস্থানে শক্ত ভিত্তিতে থাকুক। আমি শুধু আওয়ামী লীগ বলবো, আওয়ামী লীগ ক্ষমতায় আসছে আর কোনো বিরোধী দল থাকবে না, তাহলে আওয়ামী লীগ কি হয়ে যাবে? আওয়ামী লীগ স্বৈরাচার হয়ে যাবে, ভুল করবে কাজে। এই যে গত 16 বছরে আপনারা শক্তিশালী একটি বিরোধী দল হিসেবে দাঁড়াতে পারেননি। আওয়ামী লীগের যদি কিছু বিতর্ক থেকে থাকে, ভুল ভ্রান্তি থেকে থাকে, এর দায় বিএনপি, প্রধান দল, বড় দল বিএনপির। বিএনপি সেই ভুলের, সেই বিতর্কের বিরোধিতা করতে পারেননি সংসদে কিংবা বাইরে। কেন দায় নিচ্ছেন? এখনো সময় আছে। আসুন আমরা সবাই মিলে বাংলাদেশে একটা ভিন্ন ধারার রাজনীতি তৈরি করি। বিএনপি এবং আওয়ামী লীগ স্ট্রং ভিত্তির উপর গড়ে উঠুক, সেটাই আমাদের প্রত্যাশা। আপনি যেটি বলেছেন যে আওয়ামী লীগের মামলা তুলে নেবেন, ইউনিয়নের নয়, বলুন, আবারও বিবৃতি দিয়ে বলুন যে সারা বাংলাদেশের হয়রানিমূলক মামলাগুলো উঠিয়ে নেবেন। এতে করে আপনার জনপ্রিয়তা বাড়বে, বই কমবে না। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।